সালামু আলাইকুম। ম্যাট্রিক্স দেখলে অনেকের মাথায় প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মুভি। কিন্তু আজকে আমরা কোনো মুভি দেখবো না। আজকে আমরা আসলে আমাদের ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করব। প্রিয় এইচএসসি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদেরকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়াবো। সো বেসিক্যালি হচ্ছে গণিতে যে কোনো একটা অধ্যায় পড়তে হলে তোমাকে আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে একেবারে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বেসিক ক্লিয়ার করে পড়বা। তাহলে যে কোনো ম্যাথ তুমি নিজে নিজে করতে পারবে এবং আমরা সেই কাজটাই করব। এবং আমরা এমনভাবে পড়াশোনা করব যাতে করে একাডেমিক অ্যাডমিশনের মধ্যে কোনো পার্থক্য না থাকে। একাডেমিক এমনভাবে পড়বো অ্যাডমিশনে নতুন করে কোনো কিছু করা না লাগে, সব কিছু আমরা পড়ে ফেলবো। সো আসলে শুরু করি। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যদি আমরা পড়তে যাই, ধাপে ধাপে কয়েকটা কথা আমরা বলবো। যে প্রথমত আমরা আসি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই অধ্যায়ের মধ্যে কি কি আছে। দুটো জিনিসই আছে। একটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 1A, আর একটা হচ্ছে নির্ণায়ক, এটা হচ্ছে আমাদের 1B। তো আমাদের আসলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রথমে আমরা তোমাদেরকে ম্যাট্রিক্স পড়াবো। সো আমরা প্রথম একটা প্রশ্ন চলে আসে, ম্যাট্রিক্স বলতে আমরা আসলে কি বুঝি। সো আসলে সত্যি কথা হচ্ছে ম্যাট্রিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সাজানো তথ্য বা উপাত্ত। কিভাবে সাজানো? আয়তাকারে সাজানো। একটু এক্সপ্লেইন করছি। মনে করো 1 2 3 4 5 6 এই জিনিসগুলো আমার কাছে আছে, কিন্তু এলোমেলোভাবে আছে। এখন আমি যে কাজটা করছি এটাকে এভাবে লিখলাম 1 2 3 4 5 6। এই যে আমি সংখ্যাগুলোকে লেখার পর বর্তমানে এই সংখ্যাগুলো একটা আয়তক্ষেত্রের মতো বিন্যাস তৈরি করলো, এবং এই বিন্যাসটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমরা কি ভাবছো সংখ্যাগুলোকে কি আমি 1 2 3 করে ক্রমানুসারে সাজাচ্ছি? না, ব্যাপারটা এরকম না। সংখ্যা যেমনই হোক না কেন, সংখ্যাগুলোকে আমি এমন এমন জায়গায় বসেছি যাতে করে সবগুলো সংখ্যা মিলে একটা আয়তক্ষেত্র তৈরি করে। তাহলে আমরা বলতে পারি এখানে সংখ্যাও থাকতে পারে, আমার অন্য যে কোনো তথ্যও থাকতে পারে। তাহলে আমাদের গণিতে কোনো তথ্যকে বা কোনো সংখ্যাকে যদি আমরা আয়তাকারে সাজাইতে পারি তখন তাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স মানে হচ্ছে আয়তাকারে সাজিয়ে লেখা। এবার তোমার মনে হচ্ছে না এই যে এই জিনিসটা কোথায় কাজে লাগে? সো আসো তোমাদেরকে ছোট্ট করে মানে কিছু অ্যাপ্লিকেশন বলি যে ম্যাট্রিক্সটা কোথায় ব্যবহার হয়। আসলে সত্যিকার অর্থে ম্যাট্রিক্সের ব্যবহার এত বেশি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে এটা বলে শেষ করা যাবে না। অনেক অনেক ব্যবহার আছে। তো আমরা কমন কয়েকটা ব্যবহার বলি, যেমন সে ফর এক্সাম্পল প্রথমত হচ্ছে ফেস রিকগনাইশন। আমাদের একটা ফেসকে যখন আমরা রিকগনাইজ করি তখন আসলে কম্পিউটার বা মোবাইল যে কাজটা করে তার প্রত্যেকটা পয়েন্টকে এক একটা পয়েন্ট আকারে চিন্তা করে এটাকে একটা ম্যাট্রিক্স বানায়। সেই ম্যাট্রিক্সের মাধ্যমে আসলে সে ফেস ডিটেকশন করতে পারে। তারপর হচ্ছে যেমন আমরা গুগল ম্যাপ দেখি। গুগল ম্যাপে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে আমাদের লোকেশনগুলো, এই লোকেশনগুলো আসলে ম্যাট্রিক্সের মতো ম্যাপ করা থাকে। সেই ম্যাপের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আবার আরেকটা কথা যদি বলি, এই যে আমার ম্যাট্রিক্সটা আমাদের প্রোগ্রামিংয়ে ব্যবহার হয়। ইভেন প্রোগ্রামিংয়ে এটা অ্যারে হিসেবে ব্যবহার হয়। তোমরা যারা সি প্রোগ্রামিং করেছো বা অন্য কোনো প্রোগ্রামিং করেছো, অ্যারে নাম শুনেছ, এই জিনিসটা আসলে ম্যাট্রিক্স। সো এছাড়াও হচ্ছে আমাদের রোবোটিক্সের ম্যাট্রিক্স ব্যবহার হয়, এবং আমাদের আসলে বর্তমান দুনিয়ায় ম্যাট্রিক্সের আরো অনেক ধরনের ব্যবহার আছে। আর আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের একটা কমন ব্যবহার আছে, সেটা হচ্ছে সমীকরণ সমাধান। যেমন আমি যদি তোমাকে বলি 2x + 3y = 7, x - 9y = 10, আমি তোমাকে বললাম এই দুটো সমীকরণকে সমাধান করো। দুই চলক বিশিষ্ট সমীকরণ, তুমি খুব সহজে করে ফেলতে পারবা। প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন। কিন্তু তুমি ইন্টারমিডিয়েটে উঠার পর তোমাকে আরেকটা নিয়ম শেখানো হবে, সেটা হচ্ছে নির্ণায়কের মাধ্যমে কিভাবে এই সমীকরণটাকে সমাধান করা যায়। এবং আমরা দেখব, আমরা যখন পড়াশোনা করব তখন দেখব ক্রেমারের নিয়ম নামে একটা নিয়ম আছে। এই ক্রেমারের নিয়মের সাহায্যে আমরা সমীকরণ সমাধান করতে পারি। অ্যান্ড অলসো বলে রাখা ভালো, ম্যাট্রিক্সের সাহায্যেও কিন্তু সমীকরণ সমাধান করা যায়। এখন এই যে আমরা সমীকরণ সমাধান করি, কেন আমরা ম্যাট্রিক্সের সাহায্য করব? ভেরি সিম্পল। দুই চলকের সমীকরণ যেটা, এটা যে তুমি সমাধান করতে চাও এটা খুব ইজি। আচ্ছা ভাইয়া, চলক যদি 3টা হয় আরেকটু কঠিন হয়, যদি আমার চলক 4টা হয় কঠিনতর হয়, চলক যদি 5টা হয় আরো কঠিনতর হয়। এর মানে ব্যাপারটা দেখো, যত বেশি চলক বাড়ে সমীকরণ সমাধান করা তত কষ্ট। কিন্তু এই জিনিসটা ম্যাট্রিক্সের মাধ্যমে
কম্পারেটিভলি সহজে করা যায়। ওই কারণে আমরা এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মাধ্যমে আমরা নর্মালি যেভাবে করি তার থেকে অনেক অনেক ইজি ওয়েতে ম্যাট্রিক্স আর নির্ণায়কের মাধ্যমে বেশি চলকের সমীকরণগুলো সমাধান করতে পারি। আসলে এগুলো হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ব্যবহার। সো আমরা কথা না বলে একটু ম্যাট্রিক্সের ইতিহাস ঘাটাঘাটি করি, যে ইতিহাসটাও একটু করে জেনে রাখা দরকার। সব ইতিহাস তুমি জানবা না, তবে মিনিমাম কিছু ইতিহাস তোমাকে জেনে রাখতে হবে। কি কারণে? মাঝে মাঝে ইতিহাস থেকে ছোটখাটো কোয়েশ্চেন করতে পারে। একটু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিই। প্রথমত আসো, তোমরা খাতায় এই জিনিসগুলো লিখে ফেলবে, আমি একটু বলে দিই হিস্টোরির মধ্যে যে জিনিসগুলো তোমার লাগবে। এক নম্বর কথা, ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার, উনি সর্বপ্রথম, এই ভদ্রলোক 1850 খ্রিস্টাব্দে ম্যাট্রিক্স শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছে। এখন যদি আমি কোয়েশ্চেন করি ম্যাট্রিক্সের জনককে, জেমস জোসেফ সিলভেস্টার, নো, ম্যাট্রিক্সের জনক হচ্ছে আর্থার ক্যালি। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে একটা বিভ্রান্তি জেগে যায়, কেন আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়? ভেরি সিম্পল। আসলে এখানে জেমস জোসেফ সিলভেস্টার যে কাজটা করছে, ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিয়েছে, কিন্তু এই ম্যাট্রিক্সটাকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে পেরেছে সর্বপ্রথম যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে আর্থার ক্যালি। দ্যাটস ওয়াই আমরা জেমস জোসেফ সিলভেস্টারকে ম্যাট্রিক্সের জনক বলি না, আর্থার ক্যালিকে আমরা ম্যাট্রিক্সের জনক বলি। আর মজার ব্যাপার, পদার্থের বিজ্ঞানের মধ্যে তোমরা জানো খুবই মজার একটা টপিকস আছে, কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা। সেই কোয়ান্টাম বলবিদ্যায় 1925 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হাইজেনবার্গ ম্যাট্রিক্সের ব্যবহার শুরু করেন। এবং যেটা আমরা বলেছিলাম, ওই যে ক্রেমারের কথা বলেছিলাম, 1750 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্যাব্রিয়েল ক্রেমার নির্ণায়কের সাহায্যে একঘাতিক সমীকরণ জোটের সমাধান করেন। এই সমাধান করার যে পদ্ধতি, এই পদ্ধতি উনি আবিষ্কার করেন, হ্যাঁ, যেটা আমরা বর্তমানে পড়ি আর কি। সো আসো আমরা কথা না বলে একটু এদিকে আগে দেখি তোমার কতটুকু মনোযোগ, দেখি প্রশ্নটা আনসার দাও। এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে 1617 সালে আসছিল। আমরা অনেকে মনে করি হিস্ট্রি দিয়ে কোয়েশ্চেন আসে না, ছোটখাটো হিস্ট্রি জেনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। দেখি তোমরা কমেন্টে জানিয়ে দাও আনসার কত হবে। কত সালে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার ম্যাট্রিক্স শব্দটি, ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা ব্যক্ত করেন? উত্তর হচ্ছে কত? 1850 সালে। এটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। এবার সবাই আমরা একটু সামনের দিকে যাই, ম্যাট্রিক্স নিয়ে আমরা এখন একেবারে জোরালোভাবে পড়াশোনা করব। সো প্রথমত আসে, আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, ভাই তাহলে ম্যাট্রিক্স মানে কি বলতো? ম্যাট্রিক্স মানে হচ্ছে সাজানো সংখ্যা বা সাজানো তথ্য। আমি অনেকগুলো তথ্য বা অনেকগুলো সংখ্যাকে যদি সাজিয়ে লিখি, তার নাম হচ্ছে ম্যাট্রিক্স। প্রশ্ন হচ্ছে কিভাবে সাজাবো? আয়তাকারে সাজাবো। অনেকে মনে করে এই আয়তাকার মানে শুধুমাত্র আয়তক্ষেত্র। উত্তর হচ্ছে না, এই আয়তাকার মানে হচ্ছে আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র। এর মানে বর্গাকার বা আয়তাকার দুইটাই হইতে পারে। সো আমরা আসো এখন একটু দেখি। এখন আমি যে ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করব, তার আগে তো আমাকে এটা জানতে হবে ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করতে হয়। আমি কিভাবে বুঝবো এটাকে? দেখে কিভাবে বুঝবো যে এটা ম্যাট্রিক্স? যেটা দেখে বুঝবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সিম্বল। ম্যাট্রিক্সকে সাধারণত তিনভাবে প্রকাশ করা হয়। এক নম্বর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, দুই নাম্বার হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, তিন নাম্বার হচ্ছে আমাদের উলম্ব সমান্তরাল লেখার মাধ্যমে। এই তিনভাবে আমরা একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করি। যেমন আমি যদি বলি, আমি তোমাকে বললাম 1 2 3 4, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা যে একটা ম্যাট্রিক্স, এটা প্রকাশ করার জন্য আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, এবং আমরা বলি, মনে করি এটা একটা নাম দিলাম, এটা হচ্ছে এ নামক ম্যাট্রিক্স। একইভাবে আমরা যদি এই 1 2 3 4 এটাকে যদি আমরা থার্ড ব্র্যাকেটের ভিতর দিতাম, আমরা বুঝতাম এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আমি যদি 1 2 3 4 এটাকে যদি আমরা ডবল প্যারালাল লাইনের ভিতর দিতাম, তাহলে আমরা বুঝতাম যে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে আমি যদি প্রশ্ন করি ম্যাট্রিক্সকে কতভাবে প্রকাশ করা যায়, উত্তর হচ্ছে স্যার ম্যাট্রিক্সকে তিনভাবে প্রকাশ করা যায়, ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে, থার্ড ব্র্যাকেটের সাহায্যে, ডবল প্যারালাল লাইনের মাধ্যমে। এবং এই তিনটার মধ্যে আসলে সত্যিকার অর্থে যে কোনোটাই আমরা ইউজ করতে পারি। মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে প্রথম দুইটাই ব্যবহার করি, লাস্টেরটা আমরা ব্যবহার করি না বললেই চলে, কিন্তু তোমাকে জেনে রাখতে হবে যেটা ব্যবহার করা যায়। এবার আসি, এবার আমরা ম্যাট্রিক্সকে ব্যবচ্ছেদ করব। সবাই একটু খেয়াল করে দেখো, আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখতেছি 2 3 4 1 2 6, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। তাহলে আমি এখন একটা ম্যাট্রিক্স আমাদের বোর্ডে লিখলাম, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথম কথা হচ্ছে, এই ম্যাট্রিক্সের ভিতরে তুমি অনেকগুলো উপাদান দেখতে পাচ্ছ না, যে ভাইয়া আমার এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। কেমনে বুঝছি? এটা আয়তাকারে সাজানো এবং এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি, এর মানে এটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের ভিতর যতগুলা ভিতরে উপাদান আছে, এই ভিতরের যে উপাদানগুলা, এগুলাকে আমরা ভুক্তি নামে ডাকি, ইংলিশে বলা হয় এন্ট্রি। এগুলোকে বলা হয় এন্ট্রি বা ভুক্তি। তাহলে আমি যদি প্রশ্ন করি ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কি নামে ডাকা হয়? ভুক্তি নামে ডাকা হয়। ভাইয়া বলো না আমার সাথে, ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কি নামে ডাকা হয়? ভুক্তি নামে ডাকা হয়। ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কি নামে ডাকা হয়? ভুক্তি নামে ডাকা হয়। অনেকে একটা প্রশ্ন করে, ভাইয়া
আচ্ছা, ম্যাট্রিক্সের উপাদানগুলোকে তো আমি উপাদানই বলতে পারতাম, আমি উপাদান বললে অসুবিধা কোন জায়গায়? খুব একটা অসুবিধা নাই। এক সময় আমাদের ম্যাট্রিক্সের উপাদানগুলোকে উপাদানই বলা হতো, কিন্তু আসলে সত্যিকার অর্থে তুমি নিশ্চয়ই ক্লাস 9-10-এ সেট যখন পড়ছিলা, সেটের মধ্যে নিশ্চয়ই তোমরা পড়ছিলা সেটের ভিতরে যারা থাকে প্রত্যেকে হচ্ছে ওই সেটের উপাদান। আসলে সত্যিকার অর্থে উপাদান শব্দটা ব্যবহার করলে অনেক সময় সেটের সাথে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যায় আসলে, কিন্তু আমাদের ম্যাট্রিক্স এবং সেট কিন্তু সেম জিনিস না। এই দুইটাকে পৃথকভাবে প্রকাশ করার জন্য, ম্যাট্রিক্সটাকে স্পেশালি বোঝানোর জন্য আসলে সত্যিকার অর্থে ম্যাট্রিক্সের উপাদানগুলোকে বা এলিমেন্টগুলোকে আমরা ভুক্তি বা এন্ট্রি নামে ডাকি। তাহলে আমি আবারও প্রশ্ন করতেছি, বলতো ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কি নামে ডাকা হয়? ভুক্তি নামে ডাকা হয়। এবার আসো, ম্যাট্রিক্সের যেই ভুক্তিগুলো আনুভূমিকভাবে থাকে, মনে রাখবা আনুভূমিক ভুক্তিগুলোকে কি বলা হয়? সারি। আবার বলছি, আনুভূমিক ভুক্তিগুলোকে কি বলা হয়? সারি। তাহলে আনুভূমিক ভুক্তিগুলোর নাম কি? সারি। দিস ইজ সারি, দিস ইজ সারি। এবার আসো, উলম্বভাবে যারা থাকে তাদেরকে আমরা কি বলি? কলাম। উলম্বভাবে যারা থাকে তাদেরকে আমরা বলি কলাম বা স্তম্ভ বলি, তাদেরকে আমরা কলাম বা স্তম্ভ বলি। এটাকে আমরা ইংলিশে রো বলতে পারি, যে সারি। তাহলে আমরা বলতে পারি একটা ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কি নামে ডাকা হয় বলতো? ভুক্তি। ম্যাট্রিক্সের আনুভূমিক বিন্যাসের নাম কি? সারি। ম্যাট্রিক্সের উলম্ব বিন্যাসের নাম কি? কলাম। আবার বলো, কোশ্চেন করি, আনসার দাও। বলো, একটা ম্যাট্রিক্সকে কয়ভাবে প্রকাশ করা যায়? 3 ভাবে। কিভাবে কিভাবে? ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ডবল প্যারালাল লাইন। 2 নাম্বার কথা, আচ্ছা বলো তো একটা ম্যাট্রিক্সের মধ্যে তাদের উপাদানগুলোকে কি নামে ডাকা হয়? স্যার ভুক্তি নামে ডাকা হয়। আচ্ছা এবার কোশ্চেন করি, আচ্ছা বলো তো ম্যাট্রিক্সের আনুভূমিক ভুক্তিগুলোকে বা আনুভূমিক উপাদানগুলোকে কি নামে ডাকা হয়? সারি নামে ডাকা হয়। আচ্ছা বলো তো ম্যাট্রিক্সের উলম্ব উপাদানগুলোকে কি নামে ডাকা হয় বা উলম্ব ভুক্তিগুলোকে কি নামে ডাকা হয়? কলাম নামে ডাকা হয়। এবার আমি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো ভাইয়া এখানে টোটাল ভুক্তি আছে কয়টা? উত্তর হচ্ছে 6টা। আচ্ছা ভাইয়া এখানে সারি আছে কয়টা? উত্তর হচ্ছে 2টা। এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি। এবার কোশ্চেন করলাম, এখানে কলাম আছে কয়টা? উত্তর হচ্ছে 3টা। এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। এখন একটা ম্যাট্রিক্সের সাইজ কত বড়, একটা ম্যাট্রিক্সের সাইজ কত বড় এটা বোঝানোর জন্য আমরা একটা টার্ম ব্যবহার করি, তাকে বলি আমরা ম্যাট্রিক্সের মাত্রা বা ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম। এই ম্যাট্রিক্সের ক্রম দিয়ে একটা ম্যাট্রিক্স কত বড় সেই সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, যে আমি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কোন ম্যাট্রিক্সটা কত বড়। যেমন সে ফর এক্সাম্পল, একটু ভালো করে খেয়াল করি ম্যাট্রিক্সের ক্রমটা কিভাবে করা হয় সেটা আমি আগে একটু করি। মনে রাখবা ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বা মাত্রা লেখার নিয়ম হচ্ছে রো বাই কলাম। অনেকে বলতে পারে ভাইয়া আপনি তো রো ইন্টু কলাম লিখছেন, মাথা ফাটাই ফেলবো। রো ইন্টু কলাম বলা যাবে না। এই ইন্টু দ্বারা এখানে কোনো গুণ বুঝাচ্ছে না, এই ইন্টু দ্বারা তাদেরকে পাশাপাশি প্রতিস্থাপিত বা তাদের মধ্যে রিলেশন বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই রিলেশনও বোঝে না, রিলেশন বলতে তো কার্তেশীয় গুণজ, সো সেটা না, আসলে এই ক্রস দ্বারা আসলে গুণ বোঝাচ্ছে না, এই ক্রস দ্বারা বোঝাচ্ছে এই দুজনকে আমরা পাশাপাশি একসাথে লিখলাম। এখন এদেরকে পৃথক করার জন্য ক্রস কথাটা ইউজ করা হয়েছে। এখন আমরা মুখে পড়ার সময় কিভাবে পড়বো, এটাকে পড়তে হবে এভাবে রো বাই কলাম। এটাকে পড়তে হবে কি? রো বাই কলাম। কিভাবে পড়তে হবে? রো বাই কলাম। কিভাবে পড়তে হবে? রো বাই কলাম। যেমন আমার মনে করো এটা একটা ম্যাট্রিক্স 2 1 6 3 1 5। এবার আমি বললাম যে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত। ভেরি সিম্পল, ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে প্রকাশ করা হয়? রো বাই কলাম। তাহলে এখন আসি, রো মানে কি? ম্যাট্রিক্সের মধ্যে টোটাল কয়টা রো আছে। কলাম মানে কি? কয়টা কলাম আছে। সবাই একটু এদিকে তাকাও, বলো এই ম্যাট্রিক্সের মধ্যে রো কয়টা? উত্তর হচ্ছে ভাইয়া এই ম্যাট্রিক্সের মধ্যে রো হচ্ছে 2টা, কলাম কয়টা? কলাম হচ্ছে 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। এর মানে এর মধ্যে 2টা রো আছে, 3টা কলাম আছে। তাহলে আমি যখন তোমাকে বলা হবে একটা ম্যাট্রিক্সের মাত্রা লিখো, তখন তুমি কি করবা? তার মধ্যে রো কয়টা আছে? এতটা। কলাম কয়টা আছে? এতটা। তাহলে রো বাই কলাম, এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা প্রকাশ করার সিস্টেম হচ্ছে রো বাই কলাম। এবার আসো, আমি যদি বলি একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4, তাহলে এবার তুমি বলো তো এই ম্যাট্রিক্সের মধ্যে রো কয়টা? উত্তর হচ্ছে ভাইয়া 5টা। কলাম কয়টা? উত্তর হচ্ছে ভাইয়া 4টা। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, আচ্ছা একটা ম্যাট্রিক্সের ভিতর টোটাল কয়টা উপাদান বা ভুক্তি আছে? আমি তোমার প্রশ্ন করলাম এখানে ভুক্তি কয়টা, বলো তো এখানে ভুক্তি কয়টা? আশা করি তুমি আনসার দিছো যে এখানে ভুক্তি হচ্ছে ভাইয়া 6টা। এখন আমি তোমার প্রশ্ন করলাম এই যে তুমি ভুক্তি 6টা বলছো, কেমনে বের করছো? অনেকে হলো ভাইয়া
এক 2 3 4 5 6 আমি 1 2 পারি তো। আচ্ছা ভালো কথা। কিন্তু সত্যিকার অর্থে আমি যদি এখন তোমাকে বিশাল একটা ম্যাট্রিক্স দিই, সেই ম্যাট্রিক্স দিয়ে বলি এখানে কয়টা আছে, তুমি কি হিসাব করবে 1 2 3 4? না। আসলে সত্যিকার অর্থে সঠিক নিয়ম হচ্ছে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা জানো তাহলে তোমাকে হিসাব করা লাগবে না, তুমি এমনি বলে দিতে পারবা। বলো তো এখানে রো কয়টা? 2টা। কলাম কয়টা? 3টা, মানে 2/3। এই 2 এবং 3 কে যখন আমরা গুণ করব 3 2 6, এটা হচ্ছে তার উপাদান সংখ্যা। তাহলে আমার ভুক্তি বা উপাদান সংখ্যা একটু ভালো করে খেয়াল করো। আমি যদি বলি ভুক্তি বা উপাদান সংখ্যা, একটা ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান সংখ্যা ইকুয়ালস টু কি লেখা যায়? রো ইনটু কলাম। একটু ভালো করে বুঝিও, যখন আমি ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বা মাত্রা বলতেছি এখানে এই ক্রস দ্বারা কিন্তু বাই বোঝাচ্ছে, আর যখন আমি এখানে ক্রস দিলাম উপাদান সংখ্যা বের করার জন্য তখন এই ক্রস মানে কিন্তু গুণ। অতএব এখানে পড়াশোনা পড়তে হবে রো ইনটু কলাম। তাহলে রো কয়টা? মনে করো 2টা। কলাম কয়টা? 3টা। তাহলে 3 2 6টা। এটা হচ্ছে তার ভুক্তি বা উপাদান সংখ্যা। এবার যদি প্রশ্ন করি 5/4 ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কয়টা? উত্তর হচ্ছে 4 5 20টা। তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম আমরা জেনে গেলাম, ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম জেনে গেলাম। এই অর্ডার বা ক্রম হচ্ছে রো বাই কলাম। আর যদি উপাদান সংখ্যা বের করতে বলে কিভাবে বের করব? উপাদান সংখ্যা বের করবো হচ্ছে আমরা রো এবং কলামের সংখ্যাকে গুণ করলে আমরা টোটাল কয়টা উপাদান আছে সেটা জেনে যাব। এবার আসা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি, ভুক্তির প্রকাশ। একটা ম্যাট্রিক্সের মধ্যে যে ভুক্তিগুলো থাকে স্যার, এই ভুক্তিগুলোকে আমি কিভাবে প্রকাশ করি একটু খেয়াল করে দেখো। মনে করো আমার একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে মনে করো 2 5 1 6 7 2 আছে। তাহলে আমি এখন তোমাকে বলতে চাচ্ছি এই ম্যাট্রিক্সের এই ভুক্তিটা। এখন আমার প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্সের এই ভুক্তিটা আমি কিভাবে প্রকাশ করব? মনে রাখবা ম্যাট্রিক্সের যে কোনো ভুক্তিকে সবসময় এ আই জে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুখস্থ বলো তো, বলো ভুক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ আই জে। বলো ভুক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ আই জে। আবার বলো ভুক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ আই জে। প্রশ্ন হচ্ছে আই মানে কি? আই মানে হচ্ছে নাম্বার অফ রো, জে মানে কি? নাম্বার অফ কলাম। এর মানে আই দ্বারা বুঝাচ্ছি সে কত নাম্বার কলামে আছে, রোতে আছে, আর যে দ্বারা বুঝাচ্ছি সে কত নাম্বার কলামে আছে। যেমন সে ফর এক্সাম্পল আমি লিখলাম A23। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি A23 মানে কি? ভেরি সিম্পল, এ লিখছে মানে আমরা বুঝতেছি ভুক্তি। কোন ভুক্তি? 2 নাম্বার রো 3 নাম্বার কলাম। এটাকে A23 বলা যাবে না, এটাকে বলতে হবে A23, কারণ 2 এক জিনিস 3 আরেক জিনিস, অতএব 23 বলবা না, A23। বলতো 2 মানে কি? 2 নাম্বার রো, 3 মানে 3 নাম্বার কলাম। দেখি তোমরা বলো তো A23 এর মানটা কত? তোমরা দেখে দেখে বলতে পারবা? অবশ্যই ভাইয়া, 2 নাম্বার রো এর 3 নাম্বার কলামে গেলে আমি এটাকে পাবো, অতএব A23 এর মান হচ্ছে 2। এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি এই যে তুমি এখানে 7 লিখছো, আচ্ছা বলো তো 7 মানে এ কত? ভেরি সিম্পল ভাই, 7 মানে হচ্ছে A22 এর মান 7। কেন? কারণ সে 2 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে। তাহলে আমরা ওভারঅল কি বুঝলাম খেয়াল করো। ম্যাট্রিক্সের মধ্যে আমরা তাহলে যা যা দেখলাম, একটা ম্যাট্রিক্সের মধ্যে তার উপাদানগুলোকে কি বলা হয়? ভুক্তি বলা হয়। আনুভূমিক বিন্যাসকে কি বলা হয়? সারি বলা হয়। উলম্ব বিন্যাসকে কি বলা হয়? কলাম বলা হয়। ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে প্রকাশ করা হয়? রো বাই কলাম। ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কিভাবে বের করা হয়? রো ইনটু কলাম। এরপর হচ্ছে আমরা যদি বলি ম্যাট্রিক্সের ভুক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ আই জে দ্বারা প্রকাশ করা হয়। আই দ্বারা কি বোঝায়? রো বোঝায়। জে দ্বারা কি বোঝায়? কলাম বোঝায়। এটা হচ্ছে ওভারঅল আমাদের একটা ম্যাট্রিক্সের ব্যবহার। এবং মজার ব্যাপার হচ্ছে মনে রাখবা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাধারণত যদি কখনো মাত্রা প্রকাশ করতে হয় অনেক সময় এরকম এদিকে সাইডে কর্নারে লিখে দেয়, এটা দ্বারা বোঝা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। কখনো যদি একটা ম্যাট্রিক্সের নিচে এরকম লেখা থাকে তুমি বুঝবা যে এটা দ্বারা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বোঝাচ্ছে। এটা দ্বারা বোঝাচ্ছে তার মধ্যে 2টা রো আছে 3টা কলাম আছে। আই থিঙ্ক এতটুকু বেসিক জিনিস তোমাদের ক্লিয়ার। এবার আমরা যে কাজটা করব একটু সামনের দিকে আগাবো। আমি এবার তোমার একটা কোশ্চেন করি। আমার বোর্ডে একটা ম্যাট্রিক্স তুমি দেখতে পাচ্ছ, এখন আমি তোমার জিজ্ঞেস করি একটা আনসার দাও। প্রথমে বললাম এই ম্যাট্রিক্স যেটা আছে এই ম্যাট্রিক্সের মধ্যে রো কয়টা আছে? এই ম্যাট্রিক্সের মধ্যে রো কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। বলো এই ম্যাট্রিক্সের মধ্যে কলাম কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে কলাম আছে 5টা। এবার বললাম যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? উত্তর হচ্ছে 4/5। এবার বললাম হচ্ছে এই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কয়টা, মানে ভিতরে কয়টা আছে? অনেকে গুনবে না, এই যে রো জানি 4টা কলাম জানি 5টা, তাহলে 4 5 20টা, 20টা উপাদান এর ভিতরে আছে। এবার আমি তোমাকে বললাম যে A 4 5 ইকুয়ালস টু হোয়াট?
তাহলে A45 মানে কি 4 নাম্বার রো 5 নাম্বার কলাম, তাহলে 1 2 3 4 4 নাম্বার রো এর 5 নাম্বার কলামে যদি যাই আমরা 7 পাবো, তাহলে এটার মান হচ্ছে আমাদের 7। আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। একটা ম্যাট্রিক্সের মধ্যে তোমার যত বড় ম্যাট্রিক্স হোক না কেন, আই হোপ কোনো অসুবিধা নাই, আমরা ইজিলি এই জিনিসগুলো বের করতে পারবো। এবার আসো বেসিক ক্লিয়ার করে করে আমাকে আগাইতে হবে। এবার আসো এই ম্যাট্রিক্স শব্দটা পড়তে গেলে তোমাকে সর্বপ্রথম অনেকগুলো ডেফিনিশন জানতে হবে। তোমরা জানো বাজারে অনেকগুলো বই আছে, কোনো বইতেই আসলে সবগুলো ডেফিনিশন একসাথে নাই, কোনো বইতে বেশি আছে, কোনো বইতে কম আছে, সব মিলে আসলে আমি তোমাদেরকে যে কাজটা করব, সব বই মিলে যত ধরনের ম্যাট্রিক্সের সংজ্ঞা লাগে সব আমি এখানে তোমার একসাথে করে দিব। আর মজার ব্যাপার হচ্ছে পরীক্ষায় যেভাবে আসে আমরা ওইভাবে পড়াবো, যাতে করে তোমাকে একটু মার পেজ দিলে তোমার কোনো অসুবিধা না হয়। সো অতএব সবাই একটু খেয়াল করো। প্রথমত আসে আমি বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়াবো। তাহলে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে। প্রথম কোশ্চেন হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের মধ্যে একটা সারি তার নাম সারি ম্যাট্রিক্স। আবার বলতেছি, তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলে? যার মধ্যে কেবলমাত্র একটা সারি আছে তার নাম হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। এর মানে কলাম কয়টা আছে ডাজেন্ট ম্যাটার, সারি যদি একটা থাকে তার নাম সারি ম্যাট্রিক্স। আবারও বলতেছি, কলাম কয়টা ডাজেন্ট ম্যাটার, সারি যদি একটা থাকে তার নাম সারি ম্যাট্রিক্স। আবারও বলতেছি, এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্স তার নাম সারি ম্যাট্রিক্স। অতএব বুঝতে পারতেছো এই যে এটা এমন একটা ম্যাট্রিক্স যার মধ্যে একটাই সারি, অতএব এটার নাম হচ্ছে সারি ম্যাট্রিক্স। এবং তুমি বুঝতে পারতেছো আমি যদি বলি একটা ম্যাট্রিক্স আছে 1/n, এই 1/n মানে কি তার মধ্যে সারি আছে একটা, এর মানে এটার নাম হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। এবার যদি কোশ্চেন করি, বলো তো কলাম ম্যাট্রিক্স কাকে বলে? ভেরি সিম্পল, যার মধ্যে একটা কলাম আছে তার নাম হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে শুধু একটা কলাম আছে, রো অনেকগুলো থাকুক, এটার নাম হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এবার আসো এদিকে তাকাও, এটা হচ্ছে n/1, তাহলে বলো রো কয়টা? n সংখ্যক, কলাম কয়টা? একটা। তাহলে এই যে আমার একটা কলাম, এক কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে আমরা বলি কি কলাম ম্যাট্রিক্স। সরি, এটা আমরা এখানে এটা সারি ম্যাট্রিক্স না, এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। আমরা কপি করছিলাম তো, কপি করছি যে রয়ে গেছে। তাহলে একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের এক ধরনের কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। এবার আসো দুইটা ম্যাট্রিক্সকে পাশাপাশি রাখলাম, একটা হচ্ছে আয়তাকার, একটা বর্গাকার। নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র আমরা সবাই চিনি। আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য প্রস্থ একই না, বর্গক্ষেত্র মানে হচ্ছে একই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম। ম্যাট্রিক্সটা এমন হবে তার এক পাশ বড় আর এক পাশ ছোট, তার নাম হচ্ছে আয়ত। দুই পাশ সেম, তার নাম হচ্ছে আমার বর্গ। তাহলে আমরা কিভাবে বলবো? ভেরি সিম্পল, ম্যাট্রিক্সের মধ্যে যেমন এই ম্যাট্রিক্সের মধ্যে দেখো সারি আছে দুইটা, কলাম আছে তিনটা, আর এখানে সারিও তিনটা কলামও তিনটা। তাহলে যার মধ্যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না তার নাম হচ্ছে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স। আর যার মধ্যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান তার নাম হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমি আবার বলতেছি, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা, খেয়াল করো, যে ম্যাট্রিক্সের মধ্যে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না তার নাম হচ্ছে আয়ত ম্যাট্রিক্স, আর যার মধ্যে সমান তার নাম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। দেখো মুখস্থ করা লাগে না, কমন সেন্স দিয়ে চিন্তা করো। সারি আর কলাম সমান, সমান মানে তো বর্গের মতো, আর সমান না মানে হচ্ছে আয়তের মতো। তাহলে যদি সারি কলাম সমান হয় তার নাম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, সমান না হলে তার নাম হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। এবার আসো ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। প্রশ্ন হচ্ছে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স মানে কি? আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, এই ম্যাট্রিক্সটাকে আমি যে কাজটা করব তার সারিগুলোকে আমি কলাম বানাই ফেলবো, কলামগুলোকে সারি বানাই ফেলবো। যদি এই কাজটা করি, করার পর নতুন যে ম্যাট্রিক্স পাবো তাকে আমরা বলি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। এই ট্রান্সপোজ কথাটার মানে হচ্ছে পক্ষান্তর করা, মানে হচ্ছে রোকে কলাম বানাই দেওয়া, কলামকে রো বানাই দেওয়া। একটু ভালো করে খেয়াল করো, যেমন মনে করো এই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, তো আমি একটু এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতেছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ টু দি পাওয়ার ক্যাপিটাল টি, এ টু দি পাওয়ার স্মল টি অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এক এক বইতে একভাবে করে। এখন আমরা আসি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতেছি। বলো এটা হচ্ছে কি প্রথম সারি, এই প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারিটা হয়ে যাবে দ্বিতীয় কলাম। এই যে আমার নতুন ম্যাট্রিক্সটা, এটার নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এর মানে আমি তার প্রথম সারিকে প্রথম কলাম বানাই দিলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানাই দিলাম। মনে করলে ভাইয়া আপনি তো সারিকে কলাম বানিয়েছেন, কলামকে সারি বানাননি। আইও ম্যাজিক। বলো তো এটা কোন কলাম? প্রথম কলাম, এটা প্রথম সারি। দেখো তো প্রথম কলাম প্রথম সারি হয়ে গেছে, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি হয়ে গেছে, তৃতীয় কলাম তৃতীয় সারি হয়ে গেছে। আসলে সত্যি কথা হচ্ছে তুমি যদি ম্যাট্রিক্সের রোকে কলাম বানাও অটোমেটিক কলামটা রো হয়ে যায়, আর কলামকে যদি তুমি রো বানাও অটোমেটিক রোটা কলাম হয়ে যায়। অর্থাৎ তোমাকে দুইটা একসাথে করার দরকার নেই। সংজ্ঞার মধ্যে তুমি বলবা যে ম্যাট্রিক্সের সারিকে, কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম বানাইলে আর কলামকে সারি বানাইলে সেটা হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কখনো আমি পরিবর্তন করে দিতে চাই, তার সারিগুলো আমরা কলামে দরকার, কলামগুলো সারিতে দরকার, তখন আমরা তার মধ্যে কি করব? ট্রান্সপোজ করব। এবং মজার ব্যাপার দেখো,
মজার ব্যাপার দেখো হচ্ছে এই যে আমার এই ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল 2/3, তুমি যখন এটাকে ট্রান্সপোজ করলে এটা হয়ে গেল 3/2, এর মানে ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্সের মাত্রা কি হয়ে যায়, উল্টে যায়। আমি পরীক্ষা কোশ্চেন করলাম 4/5 ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে কোন ম্যাট্রিক্স হবে, 5/4 ম্যাট্রিক্স হবে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এবার আমরা যেটা নিয়ে পড়াশোনা করব আমাদের একেবারে আজকের ক্লাসের আমরা লাস্ট শ্রেণীর দিকে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। একটু ভালো করে বুঝিও, এটা খুব বেশি কাজে লাগবে আমাদের। সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আমি আঁকলাম, এই আয়তক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো দুইটা কর্ণ আছে। একটা বর্গক্ষেত্র আঁকলাম, আমরা জানি বর্গক্ষেত্রে দুইটা কর্ণ আছে। এখন আমি তোমারে কোয়েশ্চেন করলাম, আচ্ছা বলো তো এটা যদি আমার একটা ম্যাট্রিক্স হয় তার মধ্যে কয়টা কর্ণ আছে? উত্তর হচ্ছে ভাই দুইটা। দেখি কর্ণটা দেখাই দাও তো। এই যে এটা হচ্ছে একটা কর্ণ, এই যে এটা হচ্ছে একটা কর্ণ। আবার বললাম ভাইয়া তুমি এখানে আমাকে কর্ণটা দেখাতে পারবা? বলবে চেপায়া দিস ইজ এ কর্ণ, দিস ইজ এ কর্ণ। এটা মারাত্মক ভুল, মনে রাখবা আয়তক্ষেত্রের কর্ণ থাকলেও আয়ত ম্যাট্রিক্সের কোনো কর্ণ নাই। এর মানে একটা ম্যাট্রিক্স যদি আমাদের আয়তাকারে থাকে তাকে তার কখনো কর্ণ বের করা যায় না। কর্ণ বের করতে হলে প্রত্যেকটা লাইনে লাইনে তার উপাদান থাকা লাগবে, ওই কারণে হচ্ছে কর্ণ বরাবর। তো ওই কারণে হচ্ছে আমাদের মনে রাখতে হবে কর্ণ কাদের বের করা যায়, কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বের করা যায়, আয়তাকার ম্যাট্রিক্সের কখনো কর্ণ বের করা যায় না। তাহলে আজকের পর থেকে যদি তোমাকে কখনো কর্ণ নিয়ে কোশ্চেন করে তাহলে তুমি অটোমেটিকলি বুঝে নিবা নিশ্চয়ই এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে সেটা কি হয় না, তার কর্ণ থাকে না। আবারও বলছি, তোমাকে যদি পরীক্ষা কখনো বলা হয় যে আমাদের ম্যাট্রিক্সের কর্ণ নিয়ে কোশ্চেন করলো, কর্ণ নিয়ে কোশ্চেন করা মানে হচ্ছে ম্যাট্রিক্সটাকে অবভিয়াসলি কি হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে তার কর্ণ বের করা যায় না। আচ্ছা এবার একটু খেয়াল করো, তাহলে আমরা যদি একটু এদিকে খেয়াল করি, একটু এদিকে মনোযোগ দাও। এই যে আমার ম্যাট্রিক্সের কর্ণ, এই যে ম্যাট্রিক্সের কর্ণ, এই ম্যাট্রিক্সের কর্ণের মধ্যে দুইটা কর্ণ আছে। কি কি কর্ণ? একটা হচ্ছে এই কর্ণ আর একটা এই কর্ণ। এবার আসি কর্ণগুলোর নামকরণ। এই কর্ণ যেটা ডানহাতি যে কর্ণটা, এটাকে বলা হয় মুখ্য বা প্রধান কর্ণ। মুখ্য বা প্রধান কর্ণ, এটার নাম হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ। আর এটার নাম হচ্ছে গৌণ কর্ণ, গৌণ বা মাধ্যমিক কর্ণ। এটার নাম হচ্ছে গৌণ বা মাধ্যমিক কর্ণ। তাহলে আমি আবারও বলছি, এটার নাম হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ, আর এটার নাম হচ্ছে গৌণ বা মাধ্যমিক কর্ণ। তাহলে আমি আবার কোশ্চেন করছি, ভাইয়া বলতো ম্যাট্রিক্সের কর্ণ কয়টা? দুইটা। কি কি? মুখ্য বা প্রধান কর্ণ, আর এটা হচ্ছে গৌণ বা মাধ্যমিক কর্ণ। মুখ্য কর্ণ কোনটা? এটা। গৌণ কর্ণ কোনটা? এটা। প্রশ্ন হচ্ছে আমি কি এটাকে মুখ্য কর্ণ বলতে পারবো? উত্তর হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে আচ্ছা ভাইয়া এটাকে যে মুখ্য বা প্রধান কর্ণ বলে, এটাকেই কেন বলে? এটাকে তো বলতে পারতো না, এটাকেই মুখ্য কর্ণ বলতে হয়, কারণ এটার মধ্যে অনেক অনেক আছে, কুসকুস কিছু আছে। তো আসো আমরা একটা এক্সাম্পল দেখাই যে কেন এটাকে মুখ্য বলা হয়। অনেকগুলো রিজন আছে। যেমন আমাদের এই ম্যাট্রিক্সের এই কর্ণটা, এটা দিয়েই ম্যাট্রিক্সের সূচনা, এটা দিয়েই ম্যাট্রিক্সের সমাপ্তি। ওই হিসেবে আমরা এটাকে মুখ্য বা প্রধান বলতে পারি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এটাকে যদি তুমি এ ম্যাট্রিক্স বলো, এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কি পাচ্ছ দেখো, যে এক নম্বর রোটা হচ্ছে 1 2 3, এটা হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 9। একটা মজার জিনিস খেয়াল করো, তুমি যে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করলে আমরা জানি যে ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যায়, এই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ম্যাট্রিক্সটা চেঞ্জ হইলেও তার এই কর্ণটা দেখো এক্স্যাক্টলি আগের মতোই আছে। এর মানে আমি একটা কথা বলতে পারি, মুখ্য কর্ণ হচ্ছে ওই কর্ণ যেই কর্ণকে ট্রান্সপোজ করার পরেও পরিবর্তন হয় না। এর মানে এর কিছু একটা আছে, ওই কারণে এটাকে আমরা বলি হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ। তাহলে মনে রাখবা যেই কর্ণটা, আবারও বলছি, যেই কর্ণটা আমাদের ট্রান্সপোজ করার পরেও পরিবর্তন হয় না, তার নাম হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ। এবার আসি একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে এই মুখ্য কর্ণ বরাবর যেই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে যদি তুমি যোগ করো, কি করো? যোগ। যেমন আমি 1 5 9 এদেরকে যোগ করলাম, যোগ করে যেটা পাইলাম তাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে কি বলা হয় বলতো? ট্রেস কাকে বলে? একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে সকল ভুক্তি থাকে তাদের যোগফলকে ট্রেস বলে। তাহলে ট্রেস মানে মুখ্য কর্ণ বরাবর
সংখ্যাগুলোর যোগফল, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফল, এটাকে বলা হয় ট্রেস। এবার আরো দুইটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এদেরকে যদি তুমি যোগ না করে গুণ করতা 1 ইন্টু 5 ইন্টু 9, তখন তাকে বলা হয় মুখ্য পদ। তাহলে খেয়াল করো, মুখ্য কর্ণ বরাবর সবার যোগফলকে কি বলা হয়? ট্রেস বলা হয়। আর মুখ্য কর্ণ বরাবর সবার গুণফলকে মুখ্য পদ বলা হয়। সবার যোগফলকে বলা হয় ট্রেস, গুণফলকে বলা হয় মুখ্য পদ। তাহলে পরীক্ষায় যদি তোমাকে কখনো ট্রেস বের করতে বলে, তুমি মুখ্য কর্ণে সবাইকে যোগ করে দিবা। আর যদি তোমাকে মুখ্য পদ বের করতে বলে একটা ম্যাট্রিক্সের, তাহলে তুমি মুখ্য কর্ণ বরাবর সবাইকে গুণ করে দিলে তুমি মুখ্য পদ পেয়ে যাবা। এবার আসো গৌণকর্ণ। এই গৌণকর্ণ বরাবর সবাইকে যোগ করলে সাধারণত তাকে কিছু বলা হয় না, কিন্তু তুমি যদি সবাইকে গুণ করো, এই 7 ইন্টু 5 ইন্টু 3 গৌণকর্ণ বা মাধ্যমিক কর্ণ বরাবর সবাইকে যদি তুমি গুণ করো, তখন তাকে বলা হয় মাধ্যমিক পদ। তাকে বলা হয় কি? মাধ্যমিক পদ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে তোমাকে 3টা কোয়েশ্চেন করতে পারে, ট্রেস কি, মুখ্য পদ কি, মাধ্যমিক পদ কি। ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের সবার যোগফল, তারপর হচ্ছে আমাদের মুখ্য পদ মানে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবার গুণফল, আর মাধ্যমিক কর্ণ মানে হচ্ছে আমাদের মাধ্যমিক পদ মানে হচ্ছে মাধ্যমিক বা গৌণকর্ণ বরাবর সবার গুণফল। এবার একটু সামনের দিকে আগাই, দেখে একটু খেয়াল করো তো। তাহলে আমরা এখানে লিখে দিলাম। আসলে সত্যি কথা হচ্ছে নিচের যে দুইটা, এটা সাধারণত আমাদের অ্যাডমিশনে লাগে। এখন শিখে রাখতে তো কোনো আপত্তি নেই, আমি আগে বলেছি আমরা পড়ার সময় সব একসাথে পড়বো। এবার দেখি তোমরা আমাকে বলো, এই কোয়েশ্চেনটা, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, আমি বললাম যে এই ম্যাট্রিক্সটা ট্রেস কত, মুখ্য পদ কত, মাধ্যমিক পদ কত, কমেন্টে জানিয়ে দাও। এবার আসো, আজকের ক্লাস আমরা শেষ করছি, তবে শেষ করার আগে একটা হোমওয়ার্ক দিই। আমরা আমাদের নেক্সট যে ক্লাসটা নেব, সেই ক্লাসে আমরা এটা সলভ করিয়ে দিব, দেখবো তোমরা পারো কিনা। আমরা কোয়েশ্চেনটা দেখি। এটা এ ইকুয়ালস টু হচ্ছে এ আই জে, একটা 3/3 আকারের ম্যাট্রিক্স, তার ভুক্তিগুলো হচ্ছে এ আই জে। এবার বলা হলো এই ম্যাট্রিক্সের মধ্যে এ আই জে ইকুয়ালস টু 2i - j, মানে সে এই শর্ত মেনে চলে। এবার বলছে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো, করবা তোমরা। এরপর বললাম সামেশন অফ এ আই জে নির্ণয় করো, যেখানে আই ইকুয়ালস টু জে। এবার আমি বললাম 2 নম্বরে যে আমি একটা আনসার বের করেছিলাম, সেই আনসারটার মান কি নির্দেশ করে সেটা তোমরা বের করবা। সো আই থিঙ্ক তোমরা এই 3টে কোয়েশ্চেন করতে পারবে, একটু ব্রেন স্টর্মিং হবে। সো চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমরা এই কোয়েশ্চেনটার সমাধান দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।